হ্যালো এভরিওয়ান, কৃষিগুচ্ছ সিরিজে আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে রয়েছে নিউটনের বলবিদ্যার উপর একটি ক্লাস। এর আগের দিনের মতো আজকেও থাকবে বেশ কয়েকটি এমসিকিউ, প্রায় 27 থেকে 28টি এমসিকিউ রয়েছে, সেগুলো আমরা বোঝার চেষ্টা করবো। এবং এরপর আমাদের সকলের কাজ হবে আমাদের হাতে কাছে যে বইটি রয়েছে সেখান থেকে বেশি বেশি প্র্যাকটিস করা। তো আমরা স্লাইডে চলে যাই। এটা আমরা পিডিএফ করে রাখছিলাম, এখন আমরা এই অঙ্কগুলো এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করবো। ওকে, শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্নটা বলছে হলো একটি স্থির বস্তুর উপর 10 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে বন্ধ হয়ে যায়। শুরু থেকে বস্তুটি 60 সেকেন্ডে 1100 মিটার দূরত্ব অতিক্রম করলে বস্তুটি পাবত। এটা হচ্ছে হলো এগ্রিকালচার 22-23 তোদের আগের বছর। আচ্ছা, এর আগের বছর কিন্তু প্রশ্নটা বেশ কঠিন হয়ে গেছিল। ফিজিক্স প্রশ্নগুলো সচরাচর কৃষিতে একটা বড় অংশ থিওরি থেকে আসে, কিন্তু এর আগের বছর কিন্তু থিওরি একটাও মনে ছিল না, একটা থিওরিও ছিল না, সব ম্যাথ ছিল। তো এবার কি হবে সেটা আসলে বলা যায় না আগে থেকেই, কিন্তু আমাদেরকে প্র্যাকটিসটা রাখতে হবে বোথ ম্যাথ অ্যান্ড থিওরি। ওকে। আচ্ছা, এখানে কিন্তু প্রথমে কয়েকটা, এই অঙ্কটা একটু জটিল অঙ্ক, মানে জটিল বলতে একটু সময় সাপেক্ষের অঙ্ক। এই ধরনের অঙ্ক একটু পরে করা উচিত আমাদের। যাই হোক, আমরা তারপর শুরু করতেছি। এখানে কিন্তু বলে রাখছি স্থির বস্তু, অর্থাৎ আমাদের একটা মাথায় রাখতে হবে স্থির বস্তু অর্থাৎ ইউ ইকুয়াল টু 0 হবে। 10 নিউটন বল, এফ দেওয়া আছে, 10 সেকেন্ড ধরে ক্রিয়া করলে এটা T1, কারণ আর একটা সময় রয়েছে, এটা T1 বন্ধ হয়েছে, ক্রিয়া করে বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখানে কিন্তু একটা বিশেষ কনসেপ্টের প্রয়োজন হবে, সেটা হলো নিউটনের প্রথম সূত্র। ওটা আমি পরে বলবো। এরপর বলছে শুরু থেকে বস্তুটি 60 সেকেন্ড, 60 সেকেন্ড এটাকে T2 ধরি, এ 1100 মিটার দূরত্ব অতিক্রম করে। এই 1100 মিটার, এটা এটা হলো এস। দূরত্ব অতিক্রম করলে বস্তুটির ভর কত, M=হোয়াট। এখানে জানতে চাইছে M=হোয়াট। ওকে। তো আমাদের এখানে সর্বপ্রথম কি বের করা উচিত? গতির অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় টা ত্বরণটা বের করলে সুবিধাজনক হয়। তো এখানে এ বের করার সুযোগ নেই, কিন্তু এ কে আমরা সরলীকরণ করতে পারি, একটা সিম্পলিফাই রূপ দিতে পারি এ কে নিয়ে। ওকে, আমাদের সূত্রটা হলো F=ma। সুতরাং A=F/m। এখানে এফ কি দেওয়া আছে 10, এবং এম এটা হলো এ, এটা সাইডে থাকুক। এরপর তো T1 ও T2 আমরা আগেই মার্ক করে রেখেছি। এখন আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো এই এস কে নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করবো। আর এখানে তখন বলছিলাম যে একটা বিশেষ কনসেপ্টের প্রয়োজন হবে, সেটা হলো এই কনসেপ্টটা হলো, এটা অন্য ইউজ করি। এটা যদি একটি রাস্তা হয়, তো আমরা নিউটনের প্রথম সূত্র থেকে কি জানি যে কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তা আজীবন গতিশীল অবস্থায় থাকবে, যদি না সেখানে বল প্রয়োগ করা হয়। যদি সেটি স্থির থাকে তা আজীবন স্থির অবস্থায় থাকবে। তো এখানে স্থির বস্তুটার উপর একটা বস্তু এটা স্থির বস্তুর প্রথমে এটার উপর বল প্রয়োগ করে এটা গতিশীল হয়েছে। গতিশীল হওয়া অবস্থায় একটা পর্যায়ে গিয়ে বল প্রয়োগ করা বন্ধ করে দেওয়া হয়েছে, একটা পর্যায়ে গিয়ে বল প্রয়োগ করা বন্ধ করে দেওয়া হয়। এরপর কি হবে? এরপর এখানে কিন্তু কোনো ঘর্ষণ নেই, এই তলটা কিন্তু ঘর্ষণহীন তল, এটা ঘর্ষণ হবে না। এখন এটা যখন বল প্রয়োগ বন্ধ করে দেয়, তখন এখানে যে ভি বেগ লাভ করে, এই বেগে বাকি পথটুকু, এই পথটুকু সে এই ভি বেগে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তাকে আবার নতুন করে বল প্রয়োগ করা হয়। এটা হলো আমাদের একটা বোঝার বিষয় এখানে, একটা জিনিস মাথায় রাখতে হবে। আর এটা কেন বললাম সেটা পরে বোঝা যাবে। এখন আমরা একটা কাজ করব, সেটা হলো এই এসটাকে নিয়ে কাজ করব। এখানে এখানে এই এসটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত। কারণ আমি বললাম তখন যে প্রথমে বল প্রয়োগ, স্থির বস্তুটাকে বল প্রয়োগ করা হয় এবং গতিশীল হওয়ার পর তাকে বল আবার তুলে নেওয়া হয়, বলটা প্রয়োগ করা হয় না। তো এই দুইটা অবস্থা S1 প্লাস S2।
S1 হলো স্থির অবস্থায় বল প্রয়োগ করা অবস্থা যতটুক যায়, আর S2 হলো বল তুলে নেওয়ার পর যতটুক যায়। তো S1 প্লাস S2 হবে, তো S1টা কি হবে? S1টা হবে UT, এটা কি হবে? T1 UT প্লাস হাফ A T1 স্কোয়ার। আচ্ছা, আমি তো কিন্তু কিছুক্ষণ আগে বুঝালাম যে ওই বস্তুটি এই তল বরাবর মানে বল এখানে তো বলটা স্থির ছিল, বল প্রয়োগ করার পর এই পর্যন্ত আসার পর তারপর বলটা তুলে নেওয়া হয়েছে। এরপর যে বেগটা থাকবে শেষ বেগ, সেই শেষ বেগে এটা চলতেই থাকবে, এটা অনন্ত সময় ধরে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তারপর আবার বল প্রয়োগ করা হয়। তো এখানে তার মানে এখানে কি হবে? এখানে হবে হলো সমবেগ। এক্ষেত্রে সমবেগে এই বস্তুটা চলতেই থাকবে অনন্তকালের জন্য। তো সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র কি? এস ইকুয়াল টু ভিটি। এক্ষেত্রে কি হবে? ভি টি টু। এস ইকুয়াল টু 10 কিন্তু 1100। ইকুয়াল টু কত? শূন্য। শূন্য সাথে যাই গুণ করে কোনো শূন্যই হবে। আর তারপর হলো হাফ এ কত? এ এ তো আমরা বের করছি, সিম্পলিফাই করে বের করছি। 10 ভাগ এম। এরপর T1 স্কোয়ার। T1 কত? T1 হলো 10, আর স্কোয়ার করলে কি হবে? 100 প্লাস ভিটি, VT2। তো ভি আর T2 কত? T2 হলো কত? 60। এখন তাহলে এখন ভিটা বের করবো। ভিটা তো আমরা দেখছি না, ভি বের করতে হবে, ভিটা বের করতে হবে। আচ্ছা, আমরা তাহলে ভি এর একটা সূত্র জানি, সেটা হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এক্ষেত্রে ওটা তো প্রথম ক্ষেত্রে যেটা হয়, স্থির অবস্থায় থাকার পর বল প্রয়োগ করে বলটা তুলে নেওয়া হয়। তো শেষের শেষ বেগটাই তো হবে পরবর্তীতে ভি। তো এই ক্ষেত্রে ওই শেষ বেগটা আমি নির্ণয় করতেছি ইউ, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ T1। ইউ তো শূন্য, এ হলো 10 ভাগ এম, আর T1 কত? T1 হলো 10। তাহলে এখানে আমরা ভি এর মানটা বসিয়ে দেবো। এখানে কত থাকবে? এখানে 1100, 1100ই থাকবে। এটা 2, 5 হয়ে যায় কাটাকাটি করলে। সুতরাং এখানে হবে 500 ভাগ এম প্লাস ভি ইকুয়াল টু কি? ভি ইকুয়াল টু হলো 100 ভাগ এম ইন্টু 60। এখান থেকে তাহলে এমটা পাচ্ছি, আমাদের কিন্তু টার্গেট এম, এম বের করা। এখানে 1100ই থাকলো, তাহলে এখানে কি হবে? এখানে 500 ভাগ এম প্লাস এখানে 600 ভাগ এম। 500 ভাগ এম, 600 ভাগ এম। তাহলে এখানে লসাগু বললে এম, আর 500 আর 600 যোগ করলে 1100। তাহলে এমটা যদি এদিকে যায়, তো 1100 ভাগ 1100 ইকুয়াল টু হয় হলো 1। সরি, একটা ব্রেক নিতে হয়েছে, কেউ যেন আসছিল গেটে, কলিং বেল টিপতেছিল তো। ওকে, সরি, আমি আবার শুরু করি। তো এখানে এম ইকুয়াল টু কত হচ্ছে? 1 হচ্ছে। এখানে তার অ্যান্সার সি অপশন হবে 1, অ্যান্সার এটা। এম ইকুয়াল টু 1 কেজি। এখন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলছে? এখানে বলছে হলো 1 মিটার/সেকেন্ড বেগে চলমান 20 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় দণ্ডায়মান 5 কেজি ভরের বস্তুকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটি 0.4 ms বেগে চলতে শুরু করলে প্রথম বস্তুটির ভরবেগ কত পরিবর্তন ঘটলো? আচ্ছা, এখানে অঙ্কটা পড়ে বোঝাচ্ছে, এটা হলো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি দিয়ে করতে হবে অঙ্কটা সলভ।
অঙ্কটা ভরবেগ সহনশীল নীতি দিয়ে সলভ করতে হবে। ওকে, আমরা এই জিনিসগুলো আমাদের আমি বোঝানোর জন্য লিখে ফেলতেছি যে এখানে এটা ভি, এটা এম। এটা আসলে পরীক্ষা হলে লেখার প্রয়োজন নেই, যদি আমি বুঝে দেখি। আমরা না বুঝলে আমাদের সুবিধার্থে লিখতেও পারি, কিন্তু এটা আসলে টাইম কিল করে। ওকে, তো আমি লিখে ফেলি এটা। এটা হলো U1, এটা হলো M1, এটা হলো U2, এটা হলো M2, এটা হলো V2। প্রথম বস্তুটির ভরবেগ P1 ইকুয়াল টু M1 V1। এটা ইকুয়াল টু বের করতে হবে আমাদের। এটা বের করার পর তারপর এই এটা এটা তো শেষ হলো না, এটা থেকে আদিটা বিয়োগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো। ওকে, মনে হয় বোঝা গেছে অঙ্কটার ধারণা কিরকম। এখন আমাদের সূত্রটা লিখি। M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। ওকে, এখানে M1 হলো 20 আর U1 হলো 1, 20 প্লাস M2 U2। এখানে U2 মানে শূন্য ছিল, হ্যাঁ U2 স্থির মানে শূন্য, ইকুয়াল টু আমরা তো এটা বেরিয়ে করবো P1 প্লাস M2 V2 M2 কত, M2 5 গুণন 0.4, 5 গুণন 0.4, 0.4 মানে কি 4/10, 5 একে 5, 5 2 গুণ 10, 4/2 মানে 2। তার মানে কি P1 প্লাস 2। তাহলে এখানে P1 কত হচ্ছে, P1 হচ্ছে হলো 20 মাইনাস 2 ইকুয়াল টু হলো 18, 18 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এখন বলছে হলো প্রশ্নের মধ্যে বলছে কিন্তু ভরবেগ কত পরিবর্তন ঘটবে। পরিবর্তন মানে কি, পরিবর্তন মানে শেষ বিয়োগ আদি। সুতরাং এখানে ভর বেগের পরিবর্তন ডেল পি ইকুয়াল টু P1 মাইনাস পি নট। P1 হলো 18 আর পি নট কত, বেগ দেওয়া ছিল কত, প্রথমে 1, 1 যদি বেগ দেওয়া ছিল, তো এটা হলো 18 আর আগে ছিল হলো বেগ 20 কেজি, 1 বেগ 20 কেজি, তার মানে হলো 20 একে 20, 20 ইকুয়াল টু কত হয় -2। আচ্ছা, এখানে এখন একটা কনফিউশন চলে যাচ্ছে, এখানে -2 অপশন আছে 2, উত্তর কি হবে, উত্তর হলো 2। তাহলে আমাদের -2 টা কেন আসলো। আচ্ছা, ভরবেগ কিন্তু একটা ভেক্টর রাশি, ভরবেগ ভেক্টর রাশি, তার মানে এটা একটা দিক রয়েছে, মান রয়েছে। আমরা যে মানটা বের করছি এটা তো শুধু মানটা, এটা আমরা তো দিকটা নিয়ে কাউন্ট করিনি, এটা শুধু মান। এখানে আমাদের দিকটা আসলে ভুল ধরা হয়েছিল, বা আমরা যে সাপেক্ষে দিক ধরছি, যে প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে দিকটা কিন্তু আসলে তার বিপরীতে, প্রকৃত দিকটা তার বিপরীতে, এই কারণে এখানে -2 এসেছে। এটার সাথে আসলে ভুলের কোনো সম্পর্ক নেই। আমরা এখন এটা আসলে মাইনাস প্লাস একটা দিক বোঝার ক্ষেত্রে, ইন্ডিকেট করার ক্ষেত্রে, এছাড়া আর কিছু না। এটা অ্যান্সার হলো 2। এরপরে অঙ্কেও যাই। 3 নম্বর প্রশ্ন বলছে হলো এত নিউটন মিটার মানে টর্ক, এত আরপিএম বেগে ঘূর্ণমান একটি চাকাকে 10 সেকেন্ডে থামিয়ে দেয়, চাকার জড়তা ভ্রামক কত। এই ধরনের অঙ্কগুলো একটু আনকমন, সাধারণত আমরা এই ধরনের অঙ্কগুলো সলভ করতে অভ্যস্ত না। আসলে এগ্রি 2022-23 আসলে অনেক কঠিন প্রশ্ন হয়েছিল। সেবার কিন্তু কাটমার্কও যথেষ্ট কম ছিল। আমার যদ্দূর মনে হচ্ছে সেবার কাটমার্ক 50-এর মধ্যেই ছিল, 50 থেকে 51। এমন হতে পারে 41 পেয়েও কেউ একজন টিকে গেছে, যদি তার এসএসসি এবং এইচএসসি মার্ক ভালো থাকে, কারণ কৃষিতে কিন্তু এসএসসি আর এইচএসসির উপর মার্ক কাউন্ট হয় কিন্তু। ওকে, এই অঙ্কটা এখন আমরা শুরু করি। আচ্ছা, আমি বোঝার সুবিধার জন্য এখানে লিখতেছি টর্ক। এটা টর্ক কিভাবে লেখে, টাও, এটা টাও, আরপিএম বেগে ঘূর্ণমান, আরপিএম। এটা তো লেখার অপশন নেই। এত বেগে ঘূর্ণমান একটি চাকাকে 10 সেকেন্ড টি দেওয়া আছে,
থামিয়ে দেয়, চাকার জড়তা ভ্রামক কত, আই ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, এখানে কিন্তু আমাদের প্রশ্ন শুনে বোঝা যাচ্ছে এখানে কিভাবে অঙ্কন করতে হবে। সেটা অঙ্কন করতে হবে হলো এই সূত্র দিয়ে। আচ্ছা, আমি অন্য জায়গায় লিখি। অঙ্কটা এখানে আমাদের করতে হবে, সেটা হলো টাও ইকুয়াল টু আই ওমেগা। এখানে টাও দেওয়া আছে, ওমেগা দেওয়া আছে, আই বের করতে হবে। এটাই হলো অঙ্ক। ওকে। আচ্ছা, এখানে আমরা প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে এটা কিন্তু ঘূর্ণন, এটা হলো তো ঘূর্ণন গতির জন্য অঙ্কটা আমরা করতেছি। আমরা মনে হয় সবাই জানি এটা। ভি, নিউটনের যে 4টা সূত্র আছে, গতির 4টে সূত্র, নিউটনের গতির 4টে সূত্র, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি, ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস টোয়াইস এ এস, এগুলো হলো নিউটনের গতির 4টে সমীকরণ। এইরকম কিন্তু ঘূর্ণন গতির ক্ষেত্রেও সম্ভব। যেমন এই ক্ষেত্রে একটা সূত্র কাজে লাগলো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই ক্ষেত্রে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ভি এর জায়গায় ওমেগা লিখতে পারি, কারণ কৌণিক বেগ এটা হলো, ভি হলো রৈখিক বেগ আর ওমেগা হলো কৌণিক বেগ। ওমেগা ইকুয়াল টু ওমেগা নট, ওমেগা নট আলফা টি। আলফা হলো কৌণিক ত্বরণ। এটা কিন্তু আমরা ইউজ করতে পারি। এই ক্ষেত্রে একটা জিনিস, এই জিনিসটা কিন্তু প্রথমে স্থির ছিল। স্থির থাকার ফলে এখানে ওমেগা নটটা কি হবে, শূন্য প্লাস এখানে আলফা টি হবে, আর এখানে হবে ওমেগা। আচ্ছা, এখানে একটা আমি ভুল করে ফেলছি, সেটা হলো এখানে একটু হিসাব এলোমেলো রাখতেছিল। আচ্ছা, যাই হোক, এটা ভুল হয়েছে, সেটা হলো আমি সূত্রটা ভুল লিখছি। এখানে টাউ ইকুয়াল টু তো আই আলফা হতো, আমি টাউ ইকুয়াল টু আই ওমেগা লিখছি। এল ইকুয়াল টু আই ওমেগা, টাউ ইকুয়াল টু আই আলফা। এটা যে আমরা করতে হবে, এখান থেকে আমাদের ওমেগা পাবো, আর এখান থেকে টি তো দেওয়া হয়েছে, আলফাটা বের করে নিতে হবে। সরি, পাকা হয়ে গেছে। আচ্ছা, ওমেগা ইকুয়াল টু কি, ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই এন ভাগ টি ইকুয়াল টু আলফা টি। এই পাশে, এই পাশে আসে, এখান থেকে এখানে হলো টু পাই এন। এন কি হবে, এখানে কিন্তু আমরা বলছি আরপিএম। আরপিএম মানে কি, রিভলিউশন পার মিনিট, 1 মিনিটে 30 বার করে। তাহলে এখানে কি হবে, 30 হবে। টোয়াইস পাই এন ভাগ টি, কয় মিনিটে করে, 1 মিনিটে, 60 সেকেন্ডে, ইকুয়াল টু, আচ্ছা এইটি আর এইটি কিন্তু এক না, এটা আসলে অন্য কিছু দেওয়া উচিত, টি ড্যাশ। সরি, আমার ছোট ভাই দরজা এসেছিল, তো আমি দরজা খুলতে গেছিলাম। ওকে, এখানে তাহলে কি হবে, এখানে আলফা আর এটি, এইটি কত, এইটি হলো 10 সেকেন্ডটা, এটা কিন্তু 10 সেকেন্ড। তখন যেটা বলছিলাম, এইটি আর এইটি কিন্তু সমান না, এটা টি ড্যাশ দিলেই ভালো, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হবে 10। তাহলে এখানে হিসাব করি আমরা তাড়াতাড়ি, 30 আর এটা কি হবে, টু, টু টু কাটা, আলফা ইকুয়াল টু কি হবে, আলফা ইকুয়াল টু, তাহলে পাই ভাগ 10 হবে। এই পাই আর এখানে হলো 10, পাই ভাগ 10। এখন তাহলে এখানে টাও কিন্তু কত দেওয়া আছে, টাও টাও ইকুয়াল টু দেওয়া আছে হলো পাই ভাগ 5 ইকুয়াল টু, এখানে কিন্তু আমাদের আইটা বের করতে হবে, আই। আর আলফা বের হয়েছে কত, আলফা বের হয়েছে হলো পাই ভাগ 10। পাই পাই কাটা, এটা কিন্তু আই। আই ইকুয়াল টু কি হবে, আই ইকুয়াল টু 10 ডিগ্রি হবে, 2 হবে, 2। একক কি আই এর, আই হলো কেজি মিটার স্কোয়ার। এটা অ্যান্সার, 3-এর অ্যান্সার এ। এই ধরনের অঙ্কগুলো একটু জটিল, কিন্তু এটা আমি একটু বলে রাখতেছি, এই ধরনের অঙ্কগুলো আমরা লাস্টে দিয়ে করার চেষ্টা করবো, কারণ এটা টাইম কনজিউম হবে এবং পরীক্ষা হলে মাথায় আসলে এভাবে কাজ করবো না, এখন যতটা কাজ করতেছে। স্থানীয় অঙ্ক বলছে একটি পাখা প্রতি মিনিটে এতবার ঘুরছে, এর অনুপাত কত। এই অঙ্ক অলরেডি আমরা করে দিচ্ছি, এর আগের অঙ্কের একটা পার্ট ছিল এই টাইপের অঙ্কটা। সেটা হলো ওমেগা ইকুয়াল টু কি, ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই এন ভাগ টি
টু পাই এন, এন কত 30 ভাগ টি, প্রতি মিনিটে 60, টু পাই, এটা অ্যান্সার হতো স্যারের। 5 নম্বর, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা প্রায় আসে, 5 স্টার, খুবই ইম্পর্টেন্ট, প্রায় অঙ্কটা আসে। এই কনসেপ্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা 7 স্টার, কিন্তু ওই এমসিকিউটা 5 স্টার। ওকে, এখানে বলছিল রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কোনটি। রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণটা আসলে আমি বোঝা দরকার, এটা কি। কোন বস্তু যখন এটা যদি সরলরেখা হয়, বস্তুটা যাচ্ছে সোজা হতে, এটা এ, এটা হলো রৈখিক ত্বরণ। কিন্তু কোন বস্তু ঘুরতেছে, যেমন এটা হলো সেন্টার অফ, বলতেছে এটা এই পয়েন্টটাকে কেন্দ্র করে ঘুরতেছে। এখানে ধরো একটা বস্তু আছে যেটা এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে বৃত্ত হচ্ছে, ছোট করে একটু। এখানে একটা বস্তু আছে যেটা এই পাশ দিয়ে 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 ঘুরতেছে। এই ক্ষেত্রে এই ঘূর্ণনের, ঘুরতেছে যে, এটার মধ্যে তো একটা ত্বরণ থাকবে, এটা হচ্ছে কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণটাকে আমরা সাধারণত আলফা দিয়ে প্রকাশ করি। আলফা হলো কৌণিক ত্বরণ। ওকে, তো এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার আসলে সি হবে। এটা একদম মুখস্থ বলতে পারো, বা মুখস্থ করার সময় তো অবশ্যই বুঝবার কিভাবে হলো। এটা আমরা সবাই এইভাবে মুখস্থ করি, এ ইকুয়াল টু আলফা আর, এটা হলো রৈখিক ত্বরণ, আলফা হলো কৌণিক ত্বরণ। তো এটা বোঝা গেছে, এটা অ্যান্সার সি হবে। আরেকটা জিনিস আসলে বলা দরকার, যেটা এর সাথে রিলেটেড, কিন্তু এই প্রশ্ন উত্তর না, ওটা আমি বলতেছি। আরেকটা কনসেপ্ট, সেটা হলো স্পর্শী ত্বরণ কি এবং কেন্দ্রমুখী ত্বরণ কি। এখানে তো জাস্ট রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণ বলা হয়েছে, কিন্তু আরো একটা কনসেপ্ট আছে, সেটা হলো স্পর্শী ত্বরণ এবং কৌণিক ত্বরণ। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্ন, এই ধরনের এই কনসেপ্ট বিষয়ে প্রশ্ন এসেছিল 2021-22 সালে, বেশ জটিল একটা প্রশ্ন। ওকে, প্রথমে পরিচয় দিয়ে রাখি। সাধারণত এ টি দ্বারা যেটা বোঝা হয় সেটা হলো স্পর্শী ত্বরণ, আর এ সি দ্বারা বোঝানো হয় হলো কেন্দ্রমুখী ত্বরণ। আমি আরো বিস্তারিত একটু বলতেছি পরে। খালিটা চেঞ্জ করি। আচ্ছা, কোন বস্তু আছে, এটা একটা বস্তু, এটা মনে করে ঘুরতেছে। কোন বস্তু ঘুরতেছে? এই পাশ দিয়ে ঘুরতেছে, এটা এই পথে ঘুরতেছে। ঘোরার সময় আমাদের কি কাজ করে? কেন্দ্রমুখী বল কাজ করে। কেন্দ্রমুখী বল ছাড়া কোনো বস্তু কিন্তু ঘুরতে পারে না। কেন্দ্রমুখী একটা বল সবসময় কাজ করে। আর একটা, বস্তুটা যদি ওই সময় ওই বিন্দুতে ছেড়ে দেওয়া হয়, তার বস্তুটি কোন বরাবর চলে যাবে? সেটা হলো স্পর্শক বরাবর, অর্থাৎ এটা, মানে ওই সময় যদি বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়, তা স্পর্শক বরাবর চলে যাবে। আর এটা হলো কেন্দ্রমুখী ত্বরণ। এখানে এই যে এই স্পর্শক বরাবর যে চলে যাবে, এটা তো আর এমনি এমনি চলে যাবে, একটা ত্বরণ কাজ করে তো চলে যাবে। এই ত্বরণটা হলো স্পর্শী ত্বরণ, যেটা স্পর্শক বরাবর কাজ করে, এবং যেটা কেন্দ্রের দিকে একটা কাজ করে বল বা ত্বরণ। বল মানে কি? বল এফ ইকুয়াল টু এম এ, ত্বরণ ছাড়া কখনো বল হতে পারে? হতে পারে না। এটা হলো কেন্দ্রমুখী ত্বরণ, যেটা কেন্দ্র বরাবর কাজ করে। আশা করি বোঝা গেছে। ওকে, এক্ষেত্রে কিন্তু প্রায় বলে যে স্পর্শ ত্বরণের রাশিমালা কোনটি, কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা কোনটি। আমরা যদি এটা লিখি যে কেন্দ্রমুখী ত্বরণ এসি ইকুয়াল টু কি হয়? কেন্দ্রমুখী ত্বরণ এসি ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ আর।
কি এটা কি মুখস্থ? না, সায়েন্সে সবকিছু ব্যাখ্যা রয়েছে, প্রত্যেকটা যুক্তির একটা রয়েছে যে কারণে এটা হয়। এখানে আমরা যদি আমরা তো ওই কেন্দ্রমুখী বল সম্পর্কে সবাই জানি, এফসি ইকুয়াল টু কি, এম ভি স্কোয়ার ভাগ আর। এফসি ইকুয়াল টু আসলে কি, এফসি ইকুয়াল টু এম এ, কারণ এফ ইকুয়াল টু এম এ না, এফসি ইকুয়াল টু এম এসি, আর এটা তো এম ভি স্কোয়ার ভাগ আর তো রয়ে গেছে, এম এম কাটা, তাহলে এসি ইকুয়াল কি রাখতেছে, এসি ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ আর। এখন যদি আমরা এটি লিখি, এটি কি হবে, স্পর্শী স্পর্শীয় ত্বরণ বা স্পর্শী ত্বরণ, এসি এটি দ্বারা দ্বারা তাকে প্রকাশ করা হয়, এটি রাশিমালা হলো আলফা আর। তাহলে এটা আসে কি হবে, এটাও ব্যাখ্যা রয়েছে, সেটা হলো আমরা কি জানি, ভি ইকুয়াল টু ওমেগা আর। ত্বরণ মানে কি, ত্বরণ হলো বেগের পরিবর্তন, বেগের পরিবর্তনের হার, মানে টি ভি ভাগ টি। তো ভি, এখানে যদি ভি ভাগ টি করি জোর করে, তো এখানেও একই জিনিস করতে হবে, টি দ্বারা ভাগ, এই ভি ভাগ টি ইকুয়াল টু কি বলা যায়, এ, এটি বললাম, এবং ওমেগা ভাগ টি, এটা কি ওমেগা কি কৌণিক বেগ, কৌণিক বেগকে যদি সমানে ভাগ করা হয় তাহলে কি হবে, কৌণিক ত্বরণ হবে। তাহলে এটি ইকুয়াল টু কি হচ্ছে আলফা আর, আর এসি ইকুয়াল টু কি হচ্ছে ভি স্কোয়ার আর। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু একটা চিত্র আর্ট করছিলাম তখন, তখন আমি চিত্রটা আবার করি, এটা আসলে একটা ডিপ কনসেপ্ট, এই ধরনের কনসেপ্ট গুলো সাধারণত ভার্সিটিতে পরীক্ষা লাগে না, এগুলো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সিকিউরিটি বুয়েটের জন্য বেশি ইম্পর্টেন্ট। তারপরে করি, কারণ প্রশ্ন এখন কিন্তু কঠিন হচ্ছে, কি যে হবে আমি তো জানি না, প্রশ্ন হাতে পড়া আক্রান্ত হয়, শুধু ছাড় জানেন। এটা হলো, এটা হলো কেন্দ্রমুখী ত্বরণ, সেটা এসি তে প্রকাশ করা হয়, এবং স্পর্শ বরাবর থাকে হলো এটি স্পর্শীয় ত্বরণ। এই কোণটা হতো, এটা আমাদের সকলের জানা থাকার কথা, এই কোণটা হলো 90 ডিগ্রি। কেন, এটা একটা উপপাদ্য, সেটা ক্লাস 9-10 বৃত্ত অধ্যায়ে, সাধারণ গণিতের বৃত্ত অধ্যায়ে এই উপপাদ্য ছিল, এবং হায়ার ম্যাথের ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায় বৃত্তেও কিন্তু এটা রয়েছে, যে এটা ব্যাসার্ধ না, ব্যাসার্ধ আর স্পর্শকের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। আমরা কিন্তু ভেক্টর পড়ার সময় পড়ে যাচ্ছি 90 ডিগ্রি হলে দুইটি ভেক্টর কি হয়, সিম্পলি তাদের বর্গের উপর রুট ওভার হয় না, রুট ওভার তাদের বর্গের যোগফল, এক্ষেত্রেও কিন্তু তাই হবে। এইটা কিন্তু সামগ্রিক, এ যদি বলি সামগ্রিক ত্বরণ কত, তাহলে সামগ্রিক ত্বরণ হলো এ ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার প্লাস এইটটি স্কোয়ার। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা পরীক্ষা আসার মতো, পরীক্ষা আসলে এই ধরনের অঙ্কগুলো অ্যান্সার না করা উচিত, এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য এটা একটা হট টপিক। ওকে, এই অঙ্কের সমাধান আমরা অনেক আগে সলভ করছি, আমরা একটু এডিশনাল কথাবার্তা বললাম, এরপর নেক্সট প্রশ্ন দিই। আজকে একটু সময় লাগবে, কারণ অনেকগুলো প্রশ্ন আছে এবং অধ্যায়টা একটু কঠিন, এবং খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট অধ্যায়। এইখান থেকে ন্যূনতম 3টা প্রশ্ন অথবা 2টা প্রশ্ন হবেই, অবশ্যই একটা থিওরি থাকার কথা 3টা প্রশ্ন হলে। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুব আসে পরীক্ষা, এবং সবাই পারে, এটা ডিরেক্ট মুখস্থ করে ফেলছে অঞ্চল, সুবিধা হওয়ার জন্য একদম ডিরেক্ট মুখস্থ, এটা হবে অ্যান্সার। কিন্তু আমরা মুখস্থ করবো না, আমরা বুঝবো, এবং করতে করতে মুখস্থ হলে ভালো, না হলে আরো ভালো বুঝে বুঝে করবো। এখানে বলছে একটি ঘড়ির সেকেন্ড, মিনিট, ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত, কৌণিক বেগের অনুপাত, এগ্রি 21/22 আসছে, কিন্তু এগ্রির প্রশ্ন কিন্তু আমার ভালোই কঠিন হচ্ছে, এর আগের বারের প্রশ্ন কিন্তু অনেক কঠিন ছিল। ওকে, আমরা কিন্তু একটা সূত্র ইউজ করে আসলাম দুটো অঙ্কে, ওমেগা ইকুয়াল টু কি, টোয়াইস পাই এন ভাগ টি। এখন যদি ঘড়ির সেকেন্ড, তাহলে অঙ্কটা যদি উত্তর বের করি, ওমেগা এস অনুপাত ওমেগা এন অনুপাত ওমেগা এইচ ইকুয়াল টু কি হবে, টোয়াইস পাই এন, এন হলো 1, টোয়াইস পাই এন ভাগ টি, টি কত, একটি সেকেন্ডে কত, 5 সেকেন্ডে একবার প্রদক্ষিণ করে, 60 সেকেন্ডে, অনুপাত, অনুপাত মানে কিন্তু ভাগ। সরি, আমার একটা কল ছিল। ওকে, যাই হোক, আজকে ডিস্টার্ব অনেক বেশি। এখানে কি হবে, টোয়াইস পাই এন একবার করবে ভাগ এম, এখানে হলো মিনিটের জন্য ভাগ টি যেহেতু,
এখানে মিনিটের কথা কতক্ষণ পর একবার প্রদক্ষিণ করে? 1 মিনিট পর। 1 মিনিট মানে কি? 1 মিনিট মানে, সরি, 1 মিনিট কেন, 60 মিনিট পর, 1 ঘন্টা পর একটা মিনিটের কথা সেটা আবার আগের জায়গায় ফিরে এসে একবার প্রদক্ষিণ পূর্ণ করে। তো 1 ঘন্টা ইকুয়াল টু কি? 60 মিনিট। 60 মিনিট থেকে 60 সেকেন্ড 60 গুণ করলাম। এরপর আবার জন্য কাজ করবো টোয়াইস পাই। একটা ঘন্টার কাটা কতক্ষণ পর একবার প্রদক্ষিণ করে? সেটা হলো 12 ঘন্টা পর। 12 ঘন্টা পর না? তাহলে এখন 12 ঘন্টা মিনিট সেকেন্ড হয়ে গেল। কাটাকাটি করি, টোয়াইস পাই কাটা। 60, 60, 60, 60 কাটা থাকলো কি? 1 অনুপাত, এখানে 2 থাকে, 2, ও সরি, এখানে টোয়াইস পাই আগে কাটিয়ে রেখেছি। এখানে দেখালো 1/60, আর এখানে দেখালো 1/6 বার মতো। হুম, 6 2 12, 6 2 12, 2 হাতে 1, 6 1 6, 7, 72, 720। আর একটা কল ছিল। ওকে, সরি, এত ডিস্টার্ব। আমরা কিন্তু এই পর্যন্ত চলে যাচ্ছি এখন। তাহলে এখানে কি করবো? এই 720টাকে যে নিচে আছে এটাকে গুণ করে দিই, তাহলে তো সমাধান হয়ে গেল। অথবা যেটা যে বুঝতে সমস্যা, তাহলে এক কাজ করি, এই পাশে সবার সাথে 720 গুণ করে দিই, এটার সাথে এটার সাথে এটার সাথে। তো 720 গুণ করে দিলে কি হবে? এখানে 720 মানে আমরা ভগ্নাংশ রাখবো না। 720, এখানে 720/60 হবে। 720/60, শূন্য শূন্য কাটা, 6, 72, 6 কে 6, 6 কে 6, হাতে 1, 1 আর এটা হলো 12 হয়ে গেল। 6 × 12, 12 হবে। 12, আর এখানে কি হবে? 1। অ্যান্সার মিলছে ডি। এটা হলো অ্যান্সার। এর পরের অঙ্ক এটা, 7 নম্বর অঙ্ক। বলছিল এটাও একটু বেশ জটিল অঙ্ক। এই ধরনের অঙ্ক আমি সাধারণত করতে অভ্যস্ত না। জটিল অঙ্ক না, আসলে অভ্যস্ত না। এই অঙ্কগুলো আসলে ওই নিউটন, মানে নিউটনের গতিতে 4টে সমীকরণ আছে, ওই 4টে সমীকরণের মতো। জাস্ট এখানে ভি এর জায়গায় ওমেগা হবে, এস এর জায়গায় থিটা হবে, তারপর আর কি, এর জায়গায় আলফা হবে, ইউ এর জায়গায় ওমেগা নট হবে, এগুলাই। এই অঙ্কগুলো করতে হয়। কিন্তু আসলে আমরা কেউ এই ধরনের অঙ্ক করি না, তো ওই জন্য কঠিন লাগে। সুইচ অন করলে 10 বার পুনর্গণনার পর পাখাটির কৌণিক বেগ এত হয়। কৌণিক ত্বরণ কত? আলফা ইকুয়াল টু হোয়াট? ওকে, আমরা একটা সূত্র সবাই জানি, সেটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এটাকে যদি আমি এটার সাথে লিখি, ভি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। ঠিক আছে? ওকে, আমাদের কিন্তু কৌণিক ত্বরণ আলফা বের করতে বলছে, তাই না? ওকে, এখন এখানে ওমেগার সমান কি দেওয়া আছে? ওমেগা আমি বলছি এটা হলো 20, তাহলে 20 স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট কি? একটি বৈদ্যুতিক পাখা সুইচ অন করলে, সুইচ অন করা মানে কি? সেটা থেমেছিল, তার ওই জন্য তো অন করছে, তার মানে এটা শূন্য, প্লাস 2 × আলফাতে বেরিয়েই করবো। এখানে কিন্তু বলছে 10 বার করছে, 10 বার। ঘোরা মানে কি? আমরা কি জানি পরিধি সূত্র কত? আচ্ছা, এখানে পরিধি সূত্র হলো 2 পাই আর। তো এই যে একটা বৃত্ত, এটা ঘুরতেছে, একবার ঘুরলো, এক পরিধি ঘুরলো না, 2 বার ঘুরলো, 2 পরিধি ঘুরলো, 3 বার ঘুরলো, 3 পরিধি ঘুরলো। তার মানে এখানে কি হবে? পরিধিটা গুণ হবে, এবং যতটা হলো তত গুণ হচ্ছে। এখানে ওই থিটা ইকুয়াল টু কি হবে? এটা পাই বার হচ্ছে 10 বার, এবং পরিধি কত? 2 পাই। ঠিক আছে? 10 বার করলো, বা এটা আরো বোঝা যায় আরেকভাবে। সেটা হলো কোণ দ্বারা, এইটা হলো 180 ডিগ্রি, এইটা হলো 180 ডিগ্রি, দুটো মিলে তো 360 ডিগ্রি। এই কারণে এখানে টোয়াইস পাই হচ্ছে, কারণ এটা পাই, এটাও পাই। ওকে, এখন আমরা আলফাটা বের করি।
এখানে আলফা ইকুয়াল টু কিভাবে বের করবো? 20 স্কোয়ার, এটা ভাগ হয়ে যাবে 20 স্কোয়ার ভাগ 2 গুণন 10 গুণন টোয়াইস পাই। এখানে 20 স্কোয়ারটাকে 20 স্কোয়ারটাকে এভাবে লিখো, 20 গুণন 20, এই শূন্য কাটা, 2 কাটা, এখানে কি দেখতেছে? 20 ভাগ টোয়াইস পাই, 2 20 কাটা 10 দেখতেছে। আলফা ইকুয়াল টু কি থাকে? 10 ভাগ পাই। এখানে কিন্তু পাই যুক্ত রাশি নাই। পাই মানে কি 3.14 তো ওটাকে আমরা থ্রি ধরি হিসাবে সুবিধার জন্য, থ্রি। এখানে আর হিসাব করার প্রয়োজন আছে, 3 3 কে 9, এখানে একটাই 3 যুক্ত আছে, সেটা আমার এখানে সি হলো অ্যান্সার। এটা সি হলো অ্যান্সার। এটা একটা সহজ অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো তাড়াতাড়ি অ্যান্সার করা যায় এবং এই ধরনের অঙ্কগুলো তাড়াতাড়ি আমাদের সলভ করা উচিত এবং আগের এই অঙ্কগুলো স্কিপ করা উচিত প্রথম দিকে, না হলে কিন্তু সমস্যা, পরীক্ষায় সমস্যা অবশ্যই তৈরি হবে যদি না তুমি অনেক বেশি ব্রিলিয়ান্ট হও। ওকে, এখানে বলছে এত বড় একটি রাইফেল থেকে এত বড় একটি বুলেট এত রাইফেলের ধাক্কা কত, ছুটে গেলে রাইফেলের ধাক্কা কত। আমরা তো ডিরেক্ট বের করবো এমভি, মানে এটা বড় হাতের দেওয়া বোঝায়, বড় হাতেরটা হলো বন্দুকের এম ভি ইকুয়াল টু, মাইনাস চিহ্ন দিলেও হয় না দিলেও হয়, আমরা যা মাইনাস চিহ্নটা না দিয়ে কাজ করি, বুঝে নেব, মানে মাইনাস দিয়ে হবে, এটা বুঝে নেব। ওকে, এখানে বলছে হলো 5, আর এটা রাইফেল এত, রাইফেল ধাক্কা কত এটা বের করতে হবে, বড় হাতের বি। এম হলো কত? 20 গ্রাম, 20 ভাগ 1000 গুণন ভি, ভি কত? 1000। 8 লেখার প্রয়োজন হচ্ছে, 1000 কাছে কাটা, এটা একটু বড় করে নিই, 1000 কাছে কাটা হবে। এখানে তাহলে কি হবে? এইদিকে 5টা ভাগ হয়ে যাবে, এখানে ভি থাকবে, কি হবে? 4, 4 অ্যান্সার, এটা হলো বি অ্যান্সার, 8-এর বি, 4 মিটার/সেকেন্ড। ওকে, 9 নম্বর অঙ্ক বলছে হলো একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 করে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? আনুভূমিক বলছে, আনুভূমিক, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে, থিটা। তো আমরা কি জানি? এটা যে ভূমি হয়, এটা যদি কোনো একটা বল হয় এফ, এটা আনুভূমিক দিক না, এটা কি? এটা থিটা, এটা হবে হলো এফ কস থিটা। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? এফ কস থিটা, তার মানে হলো 200 cos 60 ডিগ্রি, কস 60 মানে কত? হাফ, তার মানে 100 অ্যান্সার, 100 অ্যান্সার, এটা নয়। 10 নম্বর বলছে যে একটা থিওরিটিক্যাল প্রশ্ন প্রথম আসলো, আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি? সিভাসু, সিভাসু 1819 সালে আসছিল এটা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু জটিল প্রশ্ন বটে, কারণ কাজগুলো কেউ মুখস্থ পারে না। সবাই রেঞ্জ গুলো মুখস্থ পারে, কোন কোনা দায়ী এটা মুখস্থ পারে, কোনটা সবল কোনটা দুর্বল এটা মুখস্থ পারে, কিন্তু কাজ মুখস্থ পারে না। যাই হোক, কাজগুলো তো আমরা করতে হবে। আর সিভাসের প্রশ্ন আমি যতটুকু বুঝলাম বেশ কঠিন, অনেক কঠিন হচ্ছে বা বেশ কঠিন হচ্ছে, ভালো স্ট্যান্ডার্ড হচ্ছে, ওই মানসিকতা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। ওকে, এটা অ্যান্সার হলো অপশন ডি, তড়িৎ চুম্বকীয় বল। এবং যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট টপিক, থিওরি প্রশ্ন আসলে এখান থেকে প্রশ্ন হয় না, তো জড়তার ভ্রামকের ওই সূত্র থেকে প্রশ্ন হয়, এই জন্য আমি একটা জিনিস লিখে দেবো, কালো স্ক্রিন আসে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই জিনিসটা আমি লিখে দিচ্ছি, পুরো ডিটেলসটা, কোন কোণার বা কোন রেঞ্জ কোনটা শক্তিশালী সম্পূর্ণ, অবশ্যই আমি আশা করি এখান থেকে 1 মার্ক আসবে। আচ্ছা, এটা হলো বিভিন্ন মৌলিক বল, মৌলিক বল কয়টি? 4টি, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে।
মৌলিক বল 4 প্রকার। ওকে। কোন বলের জন্য কোন কণা দায়ী এটা আমরা এখন লিখি। ১ নম্বরে লিখি হলো মহাকর্ষ বল, যেটা মোটামুটি সবার মনে থাকে। আর এর নামটা অনেক সহজ। মহাকর্ষ বল, এটার জন্য দায়ী কণা হলো গ্রাভিটন। তড়িৎ চুম্বকীয় বল, এটা সবার ভুল হওয়ার মতো একটা প্রশ্ন। মনে থাকে না আসলে, আমার নিজের মনে থাকে না, মনে রাখতে হয়। তড়িৎ চুম্বকীয় বল, এটা হলো ফোটন কণার বিনিময়ে এই বলটির উদ্ভব ঘটে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এরপর হলো সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল এটা হলো মেসন কণার পারস্পরিক বিনিময়ে সবল নিউক্লিয় বল ঘটে থাকে। আর একটা বল বাকি আছে, সেটা হলো দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল, এটাও অনেকের মনে থাকে না, সেটা হলো বোসন। এটা আসলে এই বলটা নিয়ে আমাদের একজন বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু কাজ করেছিলেন, এবং তার নাম অনুসারে এটা এই কণার নাম রাখা হয় হলো বোসন কণা। এবং তিনি কিন্তু ঈশ্বর কণারও মানে গড পার্টিকেল যেটা বলে এক প্রকার আবিষ্কারক, আবার অনেকে আবিষ্কারক বলতে নারাজ। আসলে দুজন বিজ্ঞানী হিক ও বোসেন কাজ করেন, ওই জন্য অনেক সময় ঈশ্বর কণাকে হিক বোসন কণা বলা হয় বা গড পার্টিকেল বলে। আমি যতদূর জানি পুরো মহাবিশ্ব গঠনের জন্য ঈশ্বর কণাকে দায়ী করা হয়, বা ঈশ্বর কণা আসলে এমন একটা কণা, এটা মানুষ ধারণা করেই হবে যে একটা অদৃশ্য এমন একটা কণা যেটা আমাদের প্রচন্ড শক্তি রয়েছে, কিন্তু যাকে ধরা ছোঁয়া বা অনুভব পর্যন্ত করা যায় না, একেই গড পার্টিকেল বলে। দুর্বল নিউক্লিয় হলো বোসন কণা, পারস্পরিক বিনিময়। আচ্ছা, এখন আরেকটা জিনিস জানা প্রয়োজন, সেটা হলো পাল্লা কত দূর, কোনটার পাল্লা কত দূর। এটার পাল্লা হলো অসীম, অর্থাৎ অসীম পর্যন্ত মহাকর্ষীয় বল বিদ্যমান। এটার পাল্লা কত? তড়িৎ চুম্বকীয় বল, এটার পাল্লা হলো অসীম। সবল নিউক্লিয় বল, এটার পাল্লা কত? এটা তো পরীক্ষা আসে, প্রথম যেটা তো সবাই পাবে। এটা হলো 10⁻⁻15 মিটার। এখন এটা আসে পরীক্ষায়, এটার পাল্লা কত? এটার পাল্লা হলো, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। আসলে এখানে কন্ট্রোভার্সি যাওয়ার কিছুই নাই, এটা উত্তর 10⁻16 মিটার হবে। কেন কন্ট্রোভার্সি সেটা বলি। এইটা ইশাক স্যার বইয়ে দেওয়া আছে 10⁻16 মিটার, এই জিনিসটা। কিন্তু আরো কিছু রাইটারের বই আছে, সেখানে এটা দেওয়া আছে 10⁻−18 মিটার, সেটা প্রামাণিক স্যারের বই। তো এটাই অ্যান্সার হবে, যদি দুইটা অপশন থাকে তাহলে এটাই অ্যান্সার, আর যদি না থাকে তাহলে এখন এটা অ্যান্সার। এখন আমাদের কাজগুলো মনে রাখবো, কোনটা কোন ধরনের কাজ করে। এটাকে নিচে রাখি। ওকে, এটা হলো কাজ।
কাজ, এটার কিছু উল্লেখযোগ্য কাজগুলি মহাকর্ষ বল। এটা আসলে কি? এটা সবাই জানে, এটা পরীক্ষা কখনো আসবে না, খুবই সহজ। গ্রহ নক্ষত্র উপগ্রহ, গ্রহ নক্ষত্র উপগ্রহ এদেরকে ধরে রাখে, মানে ধরে রাখে বা আকর্ষণ করে, বিকর্ষণ তো করে না। গ্রহগুলো সবসময় আকর্ষণ করে, এটা আকর্ষণ বল, কিন্তু বিকর্ষণ কখনো হয় না মহাকর্ষ বলে। তড়িৎচুম্বকীয় বল, এটার কাজ কি? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তড়িৎচুম্বক বলের কাজটা মনে রাখতে হবে। সেটা হলো তড়িৎচুম্বকীয় বল পরমাণু অথবা অণু গঠন করে। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, মেডিকেল পরীক্ষার জন্য বিশেষ করে। পরমাণু বা অণু গঠন করে। এটার কাজ কি? সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল কাজ মনে রাখতে হবে, এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস গঠন করে। নিউক্লিয়াস গঠন করে মানে কি? অর্থাৎ প্রোটন ও নিউক্লিয়াসের মধ্যে কি দেখে? প্রোটন এবং নিউট্রন। তার মানে প্রোটন ও নিউট্রন ধরে রাখে। নিউক্লিয়াস গঠন করে। ওকে। এরপর লাস্ট এটা দুর্বল নিউক্লিয় বল। এটার কাজ কি? দুর্বল নিউক্লিয় বল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বলটা, এই কাজটা, সেটা হলো বিটা ক্ষয় করে। এটা সবসময় পরীক্ষা আসার মধ্যে একটা প্রশ্ন। বিটা ক্ষয় করে। তো এটা পড়া হয়ে গেল। এখান থেকে আমি সবসময় আশা করি যে 1 মার্ক অবশ্যই আসা উচিত এই প্রশ্ন থেকে, এই থিওরি থেকে 1 মার্ক অবশ্যই আসা উচিত। সরি, একটা ভুলে গেছে, 1 মার্ক হবে না, 1 মার্ক। ওকে, আমরা আবার প্রশ্নে আসি। এই অতিরিক্ত 3 পয়েন্ট একটু সময় দিয়ে আমরা পড়ার চেষ্টা করতেছি। হয়তো 1 ঘন্টা হয়ে গেছে। এরপর ক্লাসটা আমি শেষ করবো। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন বলছে একটি লিভারের দৈর্ঘ্যের সাথে 30 কোণে 10 কেজি মিটার পার সেকেন্ড মানের ভরবেগ ক্রিয়াশীল। লিভারের কৌণিক ভরবেগ এত হলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য চাইছে। এখানে কৌণিক ভরবেগ দেওয়া আছে। কৌণিক ভরবেগ কি? এল। থিটা দেওয়া আছে। পি, ভরবেগ পি। দৈর্ঘ্য দিচ্ছে। দৈর্ঘ্যটাকে আমি আর ধরে নিই। আচ্ছা, আমরা এল ইকুয়াল কি জানি? এল ইকুয়াল টু আর ক্রস পি জানি। অর্থাৎ কি? আর পি সাইন থিটা। তো এখানে এল কত? এল তো আসলে 5। 5 ইকুয়াল টু আর, এখানে তো বেরিয়ে করবো, পি দেওয়া আছে। পি কত দেওয়া আছে? আচ্ছা, যাই হোক, এখানে তো এখানে আমি তো একটা সূত্র হবে, আর পি সাইন থিটা না। তো এখানে পি হলো 10 এবং সাইন থিটা, সাইন 30 কত? হাফ। তার মানে কি হবে? 5 আর ইকুয়াল টু কি হবে? 1। 1 মিটার। এটা অ্যান্সার হতো, এ অ্যান্সার। 11 এ অ্যান্সার। এখন 12 নম্বর প্রশ্ন বলছে একজন সাইকেল আরোহী একটি নির্দিষ্ট গতিতে একটি পা ঘুরছে, যদি সে বেগ দ্বিগুণ করে তাহলে ব্যাগ কি করার অনুপাত কত হবে? ব্যাগ কি করার অনুপাত। এটা কিন্তু আসলে আমার ধারণা, এটা প্রশ্ন দিয়ে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে সি হবে। কারণটা কি? কারণটা খুব সিম্পল। সেটা হলো আমরা ব্যাগ কি কোণের ক্ষেত্রে কি জানি? ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ আর জি। এখানে কি বলছে? বেগ দ্বিগুণ করা হয়েছে। এটা বেগ প্রথমে 1 ছিল, যে দ্বিগুণ করে 2, 2 স্কোয়ার, 2 স্কোয়ার ইকুয়াল 4, 1 অনুপাত 4, এখান থেকে বলা যায়। তারপর আমরা ডিটেলস করবো। ওকে। তো এখানে ডিটেলস বলতে আসলে ওইটাই করতে হবে, ট্যান থিটা 1 অনুপাত ট্যান ট্যান থিটা 2 কি হবে? ট্যান থিটা ইকুয়াল টু ভি 1, ট্যান থিটা ইকুয়াল টু কি? ভি স্কোয়ার ভাগ আর জি না, ভি 1 স্কোয়ার ভাগ আর জি অনুপাত ভি 2 স্কোয়ার ভাগ আর জি। তো এই ভি 1 তো ভি 1ই থাকলো, আর জি কাটা, কারণ একই ব্যাসার্ধ আর একই স্থানে জি একই। ভি 1 স্কোয়ার
অনুপাত, আর এটা কি হবে ভি টু হোল স্কোয়ার, দ্বিগুণ করছে যেহেতু একটা দ্বিগুণ করছে, দ্বিগুণ করলে কি হবে টু ভি ওয়ান হবে, টু ভি ওয়ান অল স্কোয়ার, দুই দুগুণ চার, ভি ওয়ান স্কোয়ার, ভি ওয়ান স্কোয়ার ভি স্কোয়ার করা যাবে, তাহলে কি হবে, তাহলে হবে ওয়ান অনুপাত চার। এটা কি অ্যান্সার? এটা কিন্তু অ্যান্সার না, কারণ এটা আমরা কিসের মান বের করছি, এটা ট্যান থিটা ট্যান থিটা টু মান বের করছি। এখানে বলছে ব্যাংকিং কোণের মান কত, থিটা, আমাদের উত্তর চাইছে হলো থিটা ওয়ান অনুপাত থিটা টু ইকাল টু হার্ট। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা জিনিস বলে রাখি, সেটা হলো 4 ডিগ্রির কম পর্যন্ত ট্যান থিটা ইজ ইকুয়াল টু অলমোস্ট সেম থিটা, এই কারণে এটা অ্যান্সার এটাই হবে, ওয়ান অনুপাত ফোর। ওকে, বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করছি, তার কারণে সময় বেশি লাগতেছে। এরপর আরো অনেকগুলো পৃষ্ঠা রয়েছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, আজকে এই পর্যন্তই থাক। আরো একটা ভিডিও বানাবো এই অধ্যায়ের উপর, তাহলে ভালো মতো বোঝা যাবে। আসলে 1 ঘন্টার বেশি ক্লাস অনেকেই করতে যাবে না, এই কারণে আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো মতো পড়ি।